হ্যালো স্টুডেন্ট, আমি দেবরাজ বিশ্বাস। তোমরা দেখছো দিশারি একাডেমি ইউটিউব চ্যানেল। আমরা আজকে আলোচনা করব ভারতীয় সংবিধানের একটা অংশ, মৌলিক অধিকার নিয়ে। এই মৌলিক অধিকার পরীক্ষার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এমন কোনো এক্সাম নেই যেখানে এই মৌলিক অধিকার থেকে কোশ্চেন না আসে। তো আমি এতটাই বেসিক থেকে বোঝাবো যে এই মৌলিক অধিকার তথা ভারতীয় সংবিধানের তোমাদের যাদের যা প্রবলেম ছিল, এই প্রবলেমগুলো আর থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখতে থাকো, তাহলে একদম মৌলিক অধিকার যে টপিকসটা, এই পার্টটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কথা দিয়েই রাখলাম যে তোমাদের ক্লিয়ার হবেই হবে। তো চলো যে মৌলিক অধিকার আমরা আজকে একটু আলোচনা করি। মৌলিক অধিকার কি জিনিস এটা আমরা আগে একটু দেখে নিই। মৌলিক অধিকার হচ্ছে সেই সব অধিকার যেটা যেটা একটি ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ, লাগবেই লাগবে। ইভেন কোনো ভারতীয় নাগরিক হিসাবে সে জন্মসূত্রে এই সব অধিকারগুলো পেয়ে যাবে। তো ভারতীয় নাগরিক হলেই যে সব সুবিধা মূল হিসাবে সে পাবেই পাবে, সেটা হচ্ছে মৌলিক অধিকার। আর মৌলিক অধিকার কেমন জিনিস? মনে করো মৌলিক অধিকার যদি কখনো ক্ষুণ্ণ হয়, তাহলে একটা জেলখানার কয়েদির মতো জীবনযাপন হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে গুরুত্ব একটা বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টাই আমরা আজকে আলোচনা করব। তো মৌলিক অধিকার সেটা কোথায় আছে? সংবিধান, তো আমাদের যে ভারতীয় সংবিধান, এটা পৃথিবীর সব থেকে লিখিত যতগুলো সংবিধান আছে, সেই সব দেশের থেকে আমাদের ভারতীয় সংবিধান লিখিতর মধ্যে সব থেকে বৃহত্তম। তো এই বৃহত্তম এত বড় যে একটা বই, এই বই দিয়েই মোটামুটি আমাদের দেশ চলছে। মনে করো দেশের বিভিন্ন যত যা আইন কানুন আছে না কেন, সব আইন কিন্তু এই সংবিধান মেনেই তৈরি হবে। তো এত বড় একটা বই, এই বইটা বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। তো প্রথমত কয়েকটা তফসিল আছে, এরপরে আছে ভাগ, আর তারপরে আছে ধারা। তো আমাদের এই সংবিধান বইয়ে যখন মূল সংবিধান লিখিত হয়েছিল, তখন মূল সংবিধানে তফসিল ছিল 8টি। তাহলে তফসিল, মূল সংবিধানের তফসিল ছিল কয়টি? 8টি। এই বর্তমান তফসিলের সংখ্যা রয়েছে 12টি। তাহলে তফসিল পরবর্তীতে সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু 12টি করা হয়েছে। ঠিক আছে? বিভিন্ন সময়ে সময় কিন্তু সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা পড়েছে। আর তার জন্যই যখন সংবিধান গৃহীত হয়েছিল বা লিখিত হচ্ছিল, তখন 8টি ছিল, এখন তফসিল কয়টি? 12টি। ঠিক এরকম মূল সংবিধানে যে ভাগ বা পার্ট, ভাগ বা অংশ বলা হতো, এই ভাগ বা অংশ, এই অংশ মূল সংবিধানে ছিল 22টি। বর্তমানে গুণেও 22টি আছে, কিন্তু একটু অন্যভাবে দেখবো কি, পার্ট বা ভাগ সংখ্যা আছে কতগুলো? 25টি। 1 2 3 4 করে যদি গুনি তাহলে 22টি আছে। এই 22টির এই কখনো কখনো এ বি সি দিয়ে জুড়ে দিয়ে আমাদের মোট যে ভাগ বা অংশ, সেটা বর্তমান কয়টি আছে? 25টি। আর যে মূল সংবিধানের ধারা, এই মূল সংবিধানের ধারা ছিল 395টি। তাহলে ধারা কতগুলো ছিল? 395। বর্তমান মোটামুটি 470 প্লাস দিয়ে রাখলাম, কারণ টাইম টু টাইম এটা কিন্তু চেঞ্জ হতেই থাকে। কখনো কমতেই পারে যে এটা অ্যাবলিশ করা হবে, বা তার থেকে মেইন কথা, ধারা কিন্তু ছিল 395, এখন আছে কত? 470 প্লাস। মোটামুটি 470 বা 450 প্লাস এখন বর্তমান সংবিধানের ধারা রয়েছে। তো এই যে এত বড় একটা বই, এই এত বড় একটা বইয়ের মধ্যে এই যে ভাগ রয়েছে 22খানা ভাগ, এই 22খানা ভাগের মধ্যে যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার রয়েছে ভাগ নাম্বার 3-এ। তাহলে এই 3 ভাগ বা অংশ ভাগ বা পার্ট ভাগ, এই পার্ট 3 নাম্বার আমরা আজকে আলোচনা করবো, মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করব। তো কথাই হচ্ছে যে এই যে 22টা ভাগের মধ্যে একটা ভাগ আমরা মৌলিক অধিকার পাবো, যার অবস্থান হচ্ছে কোথায়? 3 নাম্বার অংশে। এই 3 নাম্বার অংশে আবার এটাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে হবে, আর ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? সেটা দেওয়া হয়েছে ধারার মাধ্যমে। তো আমরা যদি দেখি যে এখন দেখব যে মৌলিক অধিকার অবশ্যই কত নম্বর অংশ? মৌলিক অধিকার হচ্ছে আমাদের অংশ নাম্বার 3-এ রয়েছে। তাহলে মৌলিক অধিকার পার্ট বা অংশ, সেটা কত? পার্ট 3-তে রয়েছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার পার্ট 3, এই পার্ট 3-র মধ্যে বলেছি ধারা। এই ধারা কত থেকে কত? ধারা যাবে 12 থেকে 35।
12 থেকে 35। তাহলে এতগুলো ধারার মধ্যে আমাদের মৌলিক অধিকার আলোচনা করা হয়েছে। এখান থেকে কোশ্চেন আসবে যে এই মৌলিক অধিকারের ধারণাটা কোথা থেকে পেয়েছে। আমাদের সংবিধান যখন লিখিত হচ্ছিল, এই সংবিধান যে প্রণেতা, এরা কিন্তু নিজেদের মাথার থেকে টপিকস গুলো আনেনি। এরা অন্যান্য কোনো দেশের থেকে ভালো ভালো কনসেপ্ট গুলো আমাদের দেশীয় সংবিধানে কিন্তু সংযুক্ত করেছে। তো সেইভাবে এই মৌলিক অধিকারের যে ধারণা, এই ধারণাটা আনা হয়েছে আমেরিকা থেকে, মানে ইউএসএ এর অনুকরণ। ঠিক আছে, তাহলে এই যে মৌলিক অধিকার কোন দেশ থেকে আনা হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে আনা হয়েছে। আচ্ছা, মৌলিক অধিকার কত নম্বর অংশ? 3 নম্বর অংশ। কত থেকে কত ধারা? 12 থেকে ধারা 35। আমি তোমাকে কথা দিয়েছি কিন্তু এখান থেকেই তোমাকে মুখস্থ করিয়ে ছাড়বো। বোঝা তো দূরের কথা, তুমি যদি ক্লাসটা অ্যাটেন্ড করো ঠিকঠাক করে, তাহলে তোমার পুরো ক্লাসটা মুখস্থ হয়ে যাবে। তাহলে এখানেই দেখো যে 3টে আমরা কোশ্চেন পেয়ে গেছি। মৌলিক অধিকার কোন দেশ থেকে আনা হয়েছে? ইউএসএ থেকে আনা হয়েছে। মৌলিক অধিকার কত নম্বর অংশ? 3 নম্বর অংশ। মৌলিক অধিকার কত থেকে কত? ধারা 12 থেকে 35। ঠিক আছে, তো এই যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারের আবার কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা আছে। তো মৌলিক অধিকার মূল সংবিধানে যখন আনা হয়েছিল, তখন মৌলিক অধিকার ছিল 7টি। তাহলে মৌলিক অধিকার মোট কতগুলো ছিল? 7 প্রকার বা 7টি মৌলিক অধিকার ছিল, 7 প্রকার ছিল। কিন্তু বর্তমানে আছে কয়টি? বর্তমানে আছে 6টি। তো এই 6টি মৌলিক অধিকার কি, এই মৌলিক অধিকার কোন কোন ক্যাটাগরিতে আছে, কি কি আছে, সবকিছু আমি বিস্তারিত তোমাদের মধ্যে এখন আলোচনা করে দেবো। ঠিক আছে, তো আমরা এখন দেখব এই মৌলিক অধিকার কি কি আছে। বা আমরা তো বললাম যে মূল সংবিধানে ছিল 7টি, এখন তো 6টি আছে। তো কি কি ছিল আর কোনটি বাদ হয়েছে, কেন বাদ হয়েছে, সবকিছু আমি আলোচনা করে দেবো। তো আমাদের যে 7টি মৌলিক অধিকার ছিল তথা বর্তমানে আছে 6টি, সেটা কি কি সেটা একটু দেখবো। তাহলে প্রথম আমাদের যে মৌলিক অধিকার, সেটা হচ্ছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার, সবাই কিন্তু পেন পেপার নিয়েই চলবে। ঠিক আছে, সব ডিজিটাল যুগে এখন আমরা ভুলেই গেছি পেন আর পেপার। কিন্তু তুমি যদি স্টুডেন্ট, তুমি যদি শিখতে চাও, তাহলে অবশ্যই পেন পেপার নিয়ে বসো, সাথে সাথে লিখবে, পড়বে, তোমার ক্লাস মুখস্থ। দ্বিতীয়বার দেখাই লাগবে না, এখান থেকেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো নাম্বার 2। প্রথম দেখলাম কি? সাম্যের অধিকার। এরপর আসবে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার একটু দেখে নিও। আমি হাতের লেখা আমার মোটেও ভালো নয়, কথা শুনে কিন্তু তোমরা বুঝবে আর লিখবে। ঠিক আছে, তাহলে প্রথম সাম্যের অধিকার, পরে স্বাধীনতার অধিকার। এই 3 নম্বরে থাকবে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার। 4 নম্বর থাকবে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার। আচ্ছা, 5 নম্বরে আসবে শিক্ষা ও সংস্কৃতির অধিকার। শিক্ষা ও সংস্কৃতির অধিকার। শিক্ষা ও সংস্কৃতির অধিকার। নাম্বার 6, এই 6 নম্বর যে পার্ট বা ধারা অংশ, অংশ তো নয়, আমাদের যে মৌলিক অধিকার যে কত প্রকারের ভাগ হয়েছে, তার মধ্যে যে 6 নম্বর মৌলিক অধিকার, এই 6 নম্বর মৌলিক অধিকার বর্তমান নেই, কিন্তু আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার। আর লাস্ট যে আমরা পাবো নাম্বার 7-এ, সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। প্রতিবিধানের অধিকার। তাহলে এই হচ্ছে আমাদের যে মূল সংবিধানে 7 প্রকার মৌলিক অধিকার ছিল, সেই 7 প্রকার মৌলিক অধিকার, 7টি মৌলিক অধিকার। এর মধ্যে আমি লিখেছি এই সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকার বর্তমানে আর খুঁজেও পাবো না, খুঁজে পাবো কিন্তু এই মৌলিক অধিকারে এর অস্তিত্ব নেই। তাহলে মৌলিক অধিকার থেকে এই সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে। এবার বর্তমান কোথায় আছে কি না আছে সবকিছু বলে দেবো। ঠিক আছে, তো মৌলিক অধিকারের মধ্যে যে সম্পত্তির অধিকার, এই সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার নেই। তাহলে এই মৌলিক অধিকার থেকে এনাকে কোথায় গেছে, এটা পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয়নি। এই মৌলিক অধিকার থেকে এনাকে সরিয়ে নিয়ে কোথায় যাওয়া হয়েছে? 300A একটি আইনি অধিকারে দেওয়া হয়েছে। এবার এটা কত সালে বলেছি? সংবিধান যখনই পরিবর্তন বা এখানে কোনো কিছু ধারা আনতে হবে বা ধারা বাদ দিতে হবে, তার জন্য সংবিধান সংশোধনের একটা ব্যাপার রয়েছে। এই সংবিধান সংশোধনী কত সালে হয়েছে সেটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে সম্পত্তির অধিকার যে আমাদের বাদ পড়ে গেছে, এই বাদ পড়েছে কত সালে? সেটা হচ্ছে 1976 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এত সালে কত? 44তম অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, তাহলে 1976 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অ্যামেন্ডমেন্ট যদি বলি,
ঠিক আছে, এই সম্পত্তির অধিকারটি বাতিল হয়ে গেছে। তাহলে এটা বর্তমান আছে কোথায়? এই আমাদের সম্পত্তির অধিকার এটা বর্তমানে 300A, 300A এর আইনি অধিকারে এটা রয়েছে। কেমন অধিকার? আইনি অধিকার। ঠিক আছে, তোমরা কিন্তু ইন ডিটেলস লিখে চলে যাবে। ঠিক আছে, লিখতে হবে কিন্তু, আবারও বলছি, মুখস্থ যদি করতে হয় তাহলে লিখতেই হবে। তাহলে এখানে আমরা দেখেছি যে আমাদের 7 প্রকার স্বাধীনতা, ওই অধিকারের কথা বলা হয়েছে। এই 7 প্রকার যে মৌলিক অধিকার, এই 7 প্রকার মৌলিক অধিকারের মধ্যে প্রথমটা হয়েছে সাম্যের অধিকার, পরটা স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, আর যেটা বাদ হয়ে গেছে সম্পত্তির অধিকার, আর লাস্ট কি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই যে 7 প্রকার অধিকার, এই 7 প্রকার অধিকারের মধ্যে সম্পত্তির অধিকার বাতিল হয়েছে কত সালে? 1976 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা বাতিল হয়েছে। বর্তমান আছে কথায়? 300A আইনি অধিকারে। তো তোমাদের মনে অনেকেরই মনে কোশ্চেন হতে পারে যে দাদা এই যে সম্পত্তির অধিকার, এই সম্পত্তির অধিকার বাতিল হয়েছে কেন? এই সম্পত্তির অধিকার বাতিল হয়েছে এই জন্যই যে সম্পত্তির অধিকার যদি মৌলিক অধিকারে থাকতো তাহলে আমাদের দেশের কিছু কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই সম্পত্তির অধিকার বাধা হয়ে দাঁড়াচ্ছিল। কেমন বাধা হয়ে দাঁড়াচ্ছে? আমি যদি উদাহরণ দিয়ে বলি যে মনে করো সম্পত্তির অধিকার মৌলিক অধিকার, তাহলে এই মৌলিক অধিকার আমার থেকে কখনো কেউ, কোনো রাষ্ট্র বা কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না, ইভেন রাষ্ট্রও পারবে না। তো মৌলিক অধিকারের এতটাই ক্ষমতা রয়েছে যে মৌলিক অধিকারের যতগুলো আমাদের মৌলিক অধিকার, আমাদের অধিকারগুলো রয়েছে, সেই অধিকার কখনো কেউ কেড়ে নিতে পারবে না। তো সম্পত্তির অধিকার যদি মৌলিক অধিকারে ছিল তাহলে কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বাধা হচ্ছিল। যেমন মনে করো যে 10 কিলোমিটার দূর থেকে একটা রেলপথ ভেসে আসছে, এই রেল লাইনের পাশে সবাই মনে করো জমি টমি দিয়ে দিয়েছে, কিন্তু আমার পৈতৃক সম্পত্তি বাপ দাদার ভিটার 1 কাঠা মনে করো জমি, ওই অত যে লাইনের মধ্যে, সেই লাইনের মধ্যে আমার 1 কাঠা জমি রয়েছে। আমি তো বলেছি যে আমি আমার জমি দেবো না, আমার স্মৃতি, পূর্বপুরুষের স্মৃতি, আমি কিন্তু কখনো ওই জমি ছাড়বো না। তখন কি, যদি এই সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থাকতো তাহলে সরকার বাধ্য ওই কোম্পানিকে বলতে, বা সুপ্রিম কোর্ট তোমাকে বলবে, তোমাকে সহায়তা দেবে যে ওই মৌলিক অধিকার রয়েছে, ওই জিনিসটা ওনার থেকে কেড়ে নেওয়া যাবে না। তাহলে কি, তাহলে রেল লাইন ওই জমিটা বাইরে দিয়ে চালিয়ে যাও বা বিছিয়ে যাও। তাহলে এত বড় একটা প্রজেক্ট, যেটা কিনা সম্পত্তির অধিকার, কেউ কারোর ইগো হার্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু উন্নয়নমূলক প্রকল্পটা বাধা হয়ে যাচ্ছে। তো এই জন্যই কিন্তু সম্পত্তির অধিকার বাতিল হয়েছে কত সালে? 1976 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। বর্তমান আছে 300। ঠিক আছে, এটা গেল আমাদের সম্পত্তির অধিকার। আর এটা ছিল কত নম্বর ধারায়? 31 নম্বর ধারায়। আচ্ছা, এই যে মৌলিক অধিকার, যেমন আমরা সম্পত্তির অধিকার, মৌলিক অধিকারে, সম্পত্তির অধিকারের বা যে কোনো মৌলিক অধিকারের পরিপন্থী যদি কোনো আইন আসে তাহলে কিন্তু সরাসরি আমরা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে দ্বারস্থ হতে পারবো, মানে আমরা মামলা করতে পারবো। তার মানে এটাকে বলা হয় কি? জাস্টিসিয়েবল, বিচারাধীন, বিচারযোগ্য। তাহলে এতটা পাওয়ার দেওয়া হয়েছে এই মৌলিক অধিকারকে। ঠিক আছে, তো আমরা দেখলাম কি যে মৌলিক অধিকার একটা জাস্টিসেবল, মানে বিচারাধীন, বিচার পাবোই পাবো। মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এমন কোনো ব্যক্তি বা কোনো সংস্থা, সে কোথায়? সরাসরি সুপ্রিম কোর্ট বা হাই কোর্টে পর্যন্ত যেতে পারবে। সুপ্রিম কোর্টে যাবে 32 নম্বর ধারা বলে কোথায় যেতে পারবে? সুপ্রিম কোর্ট, এই সি লিখে দিলাম। আর 226 নম্বর ধারা বলে, 226 নম্বর ধারা বলে এসসি, সুপ্রিম কোর্ট আর হচ্ছে হাইকোর্টে যেতে পারবে 226 নম্বর ধারা। তাহলে 32 নম্বর ধারা বলে কোথায় যাবে? সুপ্রিম কোর্ট। আর 226 নম্বর ধারা বলে হাইকোর্ট পর্যন্ত আমরা যেতে পারবো যদি মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন আসে। এটা গেল মৌলিক অধিকারের সাধারণ কয়েকটা কথা, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই জায়গাগুলো যদি তুমি না বোঝো তাহলে মৌলিক অধিকারের যে ধারাগুলো বলবো, একদম টোটাল যে 12 থেকে 35টা ধারা রয়েছে, প্রত্যেকটা ধারা আমি এখন আলোচনা করবো। ঠিক আছে, তো প্রথম যে ক্যাটাগরি ছিল, আচ্ছা এটাও বলে দিচ্ছি যে এই সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, এই যে অধিকারের টাইপ গুলো, এটা কত থেকে কত ধারা রয়েছে। তাহলে প্রথম দেখবো এটা 14 থেকে 18, এটা ছিল 19 থেকে 22, এটা 23-24, সবাই লিখে নেবে কিন্তু এগুলো। ঠিক আছে, ধর্মীয় স্বাধীন অধিকার 25 থেকে 28, এখানে পাবো আমাদের শিক্ষা সংস্কৃতির অধিকার 29 থেকে 30, আর 31 তো বাতিল হয়ে গেছে। আর টোটাল লাস্টের যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 32 থেকে 35। এই হচ্ছে আমাদের টোটাল ধারাগুলো। সবাই কিন্তু নোট ডাউন করে নেবে, আমি বলেছি নোট করবে তো আমার সাথে থাকবে, তোমার ক্লাস এখানেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো।
তো এখন যদি তোমরা একটা জিনিস খেয়াল করো, যে আমাদের যে ক্যাটাগরি গুলো লিখেছিলাম যে মৌলিক অধিকার, এই সাম্যের অধিকার শুরু হয়েছে কত থেকে? ধারা 14 থেকে। আর আমরা শেষ দেখিয়েছি কত? ধারা 35। তো আমরা যখন মৌলিক অধিকার লিখেছিলাম তখন বলেছিলাম ধারা 12 থেকে 35। তো এখন আমরা ক্লাসিফিকেশন করলাম ধারা 14 থেকে। তাহলে ধারা 12 আর ধারা 13 কোথায় গেল? তো এখন আমরা শুরু করব এই ধারা 12 আর ধারা 13 কি। তাহলে প্রথম আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধারার মধ্যে, সেটা হচ্ছে ধারা 12। এই ধারা 12তে কি আছে? ধারা 12তে আছে রাষ্ট্রের সংজ্ঞা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে রাষ্ট্রের সংজ্ঞা কত কত নম্বর ধারা রয়েছে, সেটা হচ্ছে কত? ধারা 12 নম্বর ধারা রয়েছে। তাহলে দেখা যাচ্ছে এখানে কি রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের সংজ্ঞা, বা এর ইংলিশ নাম যখনই বলবো তখনই কনফিউশন চলে আসবে। সেটা হচ্ছে কি স্টেট অফ, এই ডেফিনেশন স্টেট, ইংলিশ নামটা হচ্ছে ডেফিনেশন অফ স্টেট। তো এইবার তোমার মনে একটা খটকা লেগে গেছে যে এখানে রাষ্ট্র বলছে আর এখানে স্টেট বলছে। কেন? রাষ্ট্র বলতে সাধারণ কথায় কি আসে? যে আমাদের ভারত দেশ। আর স্টেট বলতে কি আসছে? যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কোন একটা রাজ্য। না, এই কনফিউশনটা আসতে পারে। তাই জন্যই কিন্তু এই মৌলিক অধিকার, মৌলিক অধিকার কারা দেবে বা কারা পাবে, তার জন্যই কিন্তু রাষ্ট্রের সংজ্ঞা কি বা কাকে বলা হচ্ছে সে, তার জন্য একটা ধারা রয়েছে, ধারা 12, এই কনফিউশন দূর করার জন্য। তো সংবিধান কি বলছে? সংবিধান বা ধারা 12তে বলছে কি সেই সব সংস্থাকেই রাষ্ট্র বলা হচ্ছে। এখানে সংস্থা বললাম, সেই সব সংস্থাকেই রাষ্ট্র বলা হবে যাদের নিয়ম কানুন প্রণয়ন করার ক্ষমতা আছে, যারা বেতন কর্মচারী দিয়ে মনে করো একটা সিস্টেম চালু করছে, যাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। ইভেন ভারত দেশের মধ্যে সেটা কি সরকারি প্রজেক্ট হতে পারে, ইভেন বেসরকারি কোনো একটা সংস্থা হতে পারে। তাহলে এত কিছু আলাদা আমাদের মনে আসতে পারে, তাই জন্য কিন্তু ধারা 12 নম্বর জুড়ে রয়েছে যে রাষ্ট্রের সংজ্ঞা বা ডেফিনেশন অফ স্টেট। তাহলে এর মধ্যে রাষ্ট্র বলতে দেশ আর স্টেট বলতে বিভিন্ন রকম রাজ্য না। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আসতে পারে, আবার মনে করো স্টেট গভর্নমেন্ট আসতে পারে, আবার বিভিন্ন বেসরকারি সংস্থা। আর বিভিন্ন বেসরকারি সংস্থার মধ্যে আমি যদি বলি যে ইলেকট্রিসিটি বোর্ড, যদি চিন্তা করো যে এয়ারপোর্ট অথরিটি, তাহলে এই সবও কি একটা স্টেটের আওতায় পড়ছে। আমরা যখন দেখবো যে স্টেট, আমার যে এয়ারপোর্ট এলাকায়, এই এলাকায় কিন্তু 4 তলার কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এটা নিয়ম, তারা নিয়ম কানুন প্রণয়ন করতে পারে। মনে করো কেন? যে হঠাৎ করে একটা প্লেন ল্যান্ডিং হবে আর এখানে খুঁজে বেড়াচ্ছে বড় 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 মনে করো 10 তলা 20 তলা বিল্ডিং রয়েছে, তাহলে কোথায় গিয়ে ক্র্যাশ হয়ে যেতে পারে। তাই জন্য কিন্তু এটা নিয়ম। ইলেকট্রিসিটি বোর্ড এরা কেমন? জনগণের উপর কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করতে পারে, যে অনেকেই লোক হুক দিয়ে মনে করো বিদ্যুৎ চালাচ্ছে, কারেন্ট চালাচ্ছে বাড়িতে, এটা ওটা এসি। তখন কি করবে? এরা নিয়ম কানুন প্রণয়ন করেছে, যদি কেউ এরকম মানে অপব্যবহার করে তাহলে কি করব? তারা কিন্তু চেক করে এবং বাড়ি থেকে সব মাল বা যেসব জিনিস রয়েছে ইলেকট্রনিক জিনিসগুলো, এগুলো ডিভাইসগুলো ওরা বাজেয়াপ্ত করতে পারে। তাহলে এইগুলো ওদের ক্ষমতা রয়েছে। আর এই সব যতগুলো আছে এদেরকে কিন্তু আমাদের রাষ্ট্রের আয়তায় আনা হয়েছে। ঠিক আছে? তাহলে বুঝলে তোমরা যে আমাদের যে রাষ্ট্র বা স্টেট বলতে, আবারও বলছি, ভারত দেশ বা বিভিন্ন রাজ্য নয়, সেই সব সংস্থা, ভারতের মধ্যে আসে যেসব সংস্থা, তাদের কিন্তু এই মৌলিক অধিকারের আওতায় আনা হয়েছে। সেটা হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা বলা আছে। ঠিক আছে? তাহলে এখানে দেখবো, এবার দেখবো ধারা 13। ধারা 13 খুব ইম্পর্টেন্ট। আমরা দেখবো ধারা 13-র জোরেই আজকের যে ভারতীয় সংবিধান তথা মৌলিক অধিকার টিকে রয়েছে। এটা তো বলতেই নাই যে মোটামুটি এই যে ধারা 13 যদি না থাকতো তাহলে বর্তমান ওই যখন সংবিধান লিখেছে না, ওরা বুঝতে পেরেছে যে সামনে যে আসছে মনে করো আমাদের রাজনীতিতে, এই রাজনৈতিক নেতারা যে যতটা ভ্রষ্টাচারিতা করবে, তার থেকে বাঁচানোর জন্য কি রয়েছে আমাদের ধারা 13। কারণ ধারা 13 বলছে মৌলিক অধিকার তথা সংবিধানের পরিপন্থী কোনো আইন হতেই পারবে না। মৌলিক অধিকার তথা সংবিধানের পরিপন্থী কোনো আইন হতে পারবে না। মানে আমার মৌলিক অধিকার, যেসব অধিকার দেওয়া রয়েছে তাকে কখনো কমানো যাবে না, তুমি আরো পারলে দাও। তার মানে কি বলেছি? আর বর্তমান যদি এই সব সিচুয়েশন হতো যে আর বর্তমান যেসব রাজনৈতিক নেতারা রয়েছে আর তাদের হাতে যদি এই সংবিধান লিখতে দিত না, দেশটা বিক্রি করে দিত। ঠিক আছে? তো এই জন্যই আমাদের সংবিধান টিকিয়ে রেখেছে, এটুকু মাথায় রাখবে, বা মৌলিক অধিকারকে বাঁচিয়ে রেখেছে। সে হচ্ছে কি এই ধারা 13। ধারা 13 বলছে কি যে মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন থাকতে পারবে না। মৌলিক অধিকারকে লেস করা যাবে না, কমানো যাবে না। আর অধিকার দাও, জনগণের দাও, কিন্তু মৌলিক অধিকার কখনো লেস
করা যাবে না। আর যদি মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন আনে সেটা তখনই বাজেয়াপ্ত হবে বা মনে করো বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি যে, বা তোমরা লিখে নাও যে মৌলিক অধিকারের অসামঞ্জস্য কোনো আইন থাকতে পারবে না। অসামঞ্জস্য কোনো আইন থাকতে পারবে না। আর এই যে থাকতে পারবে না বলতে কি, যদি অতীতে কোনো আইন, এমন কোনো আইন হয়েছে যেটা মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে, সেই আইনটাও থাকবে না। ইভেন ভবিষ্যতে কোনো আইন, এমন কোন আইন যেটা মৌলিক অধিকারের পরিপন্থী, সেই আইনটাও তৈরি হতে পারবে না। তাহলে কতটা শক্তিশালী আমাদের এই ধারা 13। এই ধারা 13-র জোরেই কিন্তু আমাদের যে 3 তালাক ব্যবস্থা, এই 3 তালাক ব্যবস্থা বাতিল হতে পেরেছে, ধারা 13-র জোরেই হয়েছে। ঠিক আছে, এইটুকু মাথায় রাখো। কারণ ধারা 13, 3 তালাক বলতে কি, তালাক এক প্রকার তালাক ছিল যেটা একটা মুসলিম নারী বা মহিলা তার জীবনটা নষ্ট করে দিচ্ছিল, একদম মানে মৌখিক তালাক। এই তালাকটা অবশ্যই কি বেআইনি, আর এই তালাকটাকেই কিন্তু বাতিল করা গেছে। সেটা হচ্ছে কি, এই 13 নম্বর বলে। কারণ সাম্যের অধিকার রয়েছে, নারী পুরুষ মানে সবাই কিন্তু লিঙ্গভেদে সবাই সমান। তাহলে সবাই যদি সমান হয়ে থাকে, তাহলে একটা মুসলিম নারীর জীবন কেন ধ্বংস হবে? তার জন্যই কিন্তু 3 তালাক ব্যবস্থা বাতিল হইতে পেরেছে। আর বাতিল হওয়ার পেছনে কে? এই ধারা 13। তাহলে আমরা প্রথম বুঝতে চেয়েছিলাম যে ধারা 12 কি আর ধারা 13 কি, মুখস্থ করতে হবে কিন্তু। ধারা 12 রাষ্ট্রের সংজ্ঞা বা ডেফিনেশন অফ স্টেট, শুধু এইটুকু পড়তে হবে। আর ব্যাখ্যা দিয়েছি কেন? কারণ তোমার যাতে মনে গেঁথে যায়। পরীক্ষার জন্য কতটুকু থাকবে? ধারা 12 কি রয়েছে? রাষ্ট্রের সংজ্ঞা। ধারা 13 কি রয়েছে? মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন থাকতে পারবে না। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব, ধারা 12 তো হয়ে গেছে, তো আমরা আলোচনা করব সাম্যের অধিকার থেকেই। তাহলে ক্লাসিফিকেশনটা লিখবো যে প্রথম প্রকার ছিল কি, সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার, আর সাম্যের অধিকার একটু আগেই আমি লিখে দিয়েছিলাম কত, ধারা 14 থেকে ধারা 18 সাম্যের অধিকার। তো আমরা এই যে ধারা 14 থেকে 18 কি কি আছে প্রত্যেকটা ধারা আলোচনা করব। তো প্রথমটা লিখবো ধারা 14। সবাই কিন্তু যেভাবে নোট ডাউন করাচ্ছে সেভাবে নোট ডাউন করবে। আবারও বলছি, লিখবে তো তাড়াতাড়ি মুখস্থ হবে, ভুলবে না। ঠিক আছে, আচ্ছা, ধারা 14। ধারা 14 কি আছে? ধারা 14 যদি বলা হয় সাম্যের অধিকার, আরে বাহ, এখান থেকেই কিন্তু একটা টুইস্ট কোশ্চেন রয়েছে। যদি বলা হয় সাম্যের অধিকার কত থেকে কত, ধারা 14 থেকে 18। যদি বলা হয় সাম্যের অধিকার কত নম্বর ধারা, ধারা 14। তো এই সাম্যের অধিকারকে আরো দুটো ভাগে ভাগ করা হয়েছে, সাম্যের অধিকারকে দুভাবে ভাগ করা হয়েছে। যদি প্রথমটা বলি, আইনের দৃষ্টিতে সাম্য, আইনের দৃষ্টিতে সাম্য। আরেকটা যদি বলি তাহলে সেটা বলতে হবে আইনের দ্বারা সমান সংরক্ষণ, আইনের দ্বারা সমান সংরক্ষণ। খুবই গুরুত্বপূর্ণ টপিকস, আমি আলোচনা করবো ব্যাখ্যা সহ। তাহলে সাম্যের অধিকার ধারা কত? 14। কিন্তু এই সাম্যের অধিকারে আবার দুরকম অধিকারের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য, যেটা বললাম, আর একটা কি, আইনের দ্বারা সমান সংরক্ষণ। তো আইনের দৃষ্টিতে সাম্য মানে কি, আইনের সামনে যেই যাক না কেন, সে ধনী গরিব যাই হোক না কেন, রাজনৈতিক ব্যক্তি হোক বা যে কোনো ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, প্রত্যেকের জন্য কি সমান আইন রয়েছে। এমন নয় যে আমি একটা সাধারণ মাস্টার, আমি যদি মনে করো যে কোনো একটা ক্রাইম করেছি তার জন্য 1 বছরের জেল, সেই ক্রাইম কোনো একজন রাজনৈতিক ব্যক্তি করেছে তার জন্য তো 2 মাসের জেল, তা হতে পারে না। কিন্তু একদম কি বলেছে, আইনের দৃষ্টিতে সবাই সমান। ঠিক আছে, তো এই আইনের দৃষ্টিতে সবাই সমান, এই ব্যাপারটা নিয়েও আমরা একটু খোলাখুলি কথা বলবো। এই আইনের দৃষ্টিতে সাম্য, এই কথাটা প্রথম কে প্রবর্তন করেছে? সেটা হচ্ছে এ.ভি. ডেইসি। এ.ভি. ডেইসি নামে একজন লোক, যে কিনা আমাদের এই আইনের দৃষ্টিতে সাম্য এই কথাটা উৎপত্তি করেছে। আইনের দৃষ্টিতে সাম্য কার মতবাদ? এ.ভি. ডেইসির মতবাদ। এই এ.ভি. ডেইসি কোন দেশের লোক? ব্রিটিশ। ঠিক আছে, তাহলে ব্রিটেনের লোক। আর ব্রিটেনের যদি লোক হয়ে থাকে তাহলে বলো, এই এ.ভি. ডেইসি যে মতবাদটা দেবে সেটা কোথায় আগে দেখা যাবে? ব্রিটেনের সংবিধানে। আর ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু আমাদের ভারত দেশে এসছে। তাহলে আমাদের যদি বলা হয় আইনের দৃষ্টিতে সাম্য, এটা কোন দেশের অনুকরণ? তাহলে সেটা হচ্ছে কি, ইংল্যান্ড বা ব্রিটেনের অনুকরণ। দেখো টোটাল কেমন হচ্ছিল। মৌলিক অধিকার যদি বলা হয় তাহলে কার? ইউএসএ। আমি আগেই লিখে দিয়েছি।
এবার যদি বলা হয় সাম্যের দৃষ্টিতে, ওই আইনের দৃষ্টিতে সাম্য, এটা কার মতবাদ? এটা এবি দেশির মতবাদ। কোন দেশ থেকে আনা হয়েছে? তাহলে সেটা কোথা থেকে এনেছে? ব্রিটেন থেকে এনেছে। কারণ এবি দেশি কোন দেশের নাগরিক? ব্রিটেনের নাগরিক। ঠিক আছে, তো এইবার দেখবো আইনের দ্বারা সমান সংরক্ষণ। এই আইনের দ্বারা সমান সংরক্ষণটা কি? এটা আবার এনেছে অবশ্যই আমেরিকা থেকে, ইউএসএ, মানে একদম কুদ যেটা মিলে গেছে। ঠিক আছে, এটা ইউএসএ এর অনুকরণ। তো এই বিষয়টা কি আইনের দ্বারা সমান, মানে সমান সংরক্ষণ, এটা কি? আমাদের যে ভারত দেশ, এটাকে কিন্তু মোটামুটি 80% আমাদের আইনের দ্বারা সমান সংরক্ষণ এটাকে ফলো করা হয়। আর এটাকে বলা হয় পজিটিভ দিক, আর এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ। এটা নেগেটিভ এই জন্যই যে এটা পজিটিভ আর এটা নেগেটিভ। কেন? কারণ এটা আইনের দ্বারা সমান সংরক্ষণ, এটা বলছে কি জনগণের যে, আমাদের মনে করো যে সমাজমূলক যেসব কর্মকাণ্ড, সমাজ দিক থেকে দেখলে কি হয়, কেউ কেউ আছে দরিদ্র সীমার নিচে বাস করে, এবার তাদের জন্য একটু আলাদা সুযোগ সুবিধা দিতে হবে। তো দিতে হবে, তার জন্যই কিন্তু যদি আইনের দিকে সবাই সমান, তাহলে কোনো রকম ভেদাভেদ বা একদম হবেই না, সেটা তো সম্ভব না। আমাদের জনকল্যাণকর দেশ, আর এই জনকল্যাণকর দেশে যারা নিচু স্তরে রয়েছে তাদেরকে পুশব্যাক করে সমাজের মূল স্রোতে আনতে হবে। আর তার জন্য কি আইনের দ্বারা সমান সংরক্ষণ করতে হবে। যেমন মনে করো মহিলা পুরুষের কাজের ভিত্তিতে বিভিন্ন রকম জায়গায় দেখতে পাবো মহিলাদের জন্য সুযোগ সুবিধা দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আইনের দ্বারা সমান সংরক্ষণ। কিন্তু এমন কোনো হবে না, বা এমন কোনো ভাবেই দেখা যাবে না যে এটা মনে করো কোন একটা বড় চাকরিজীবীর মেয়ে সে বেশি সুযোগ সুবিধা পাবে, আর এটা মনে করো দরিদ্র একজন কৃষকের মেয়ে সে কম সুবিধা পাবে, সেটা নয়। মহিলাদের মধ্যে টোটালটা যেন ডিভাইডেড ঠিকঠাক থাকে, সেটা হচ্ছে আইনের দ্বারা সমান সংরক্ষণ। ইভেন আমি ভালো একটা উদাহরণ দিতে পারি। মনে করো যে ট্রেনের টিকিট যেটা বাচ্চাদের 3 বছরের নিচে যাদের, তাদের টিকিট লাগে না, হাফ টিকিট। তো আমি মনে করো একজন মনে করো শিশু বিদেশি লোক, আমি বলবো কি সুপ্রিম কোর্টে চলে গেছি, বলেছিলাম কি 32 নম্বর ধারা বলে কোথায় যেতে পারি, সুপ্রিম কোর্টে চলে যাব যে হ্যাঁ মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমরা জানি সবাই সমান, সাম্যের অধিকার, আইনের দৃষ্টিতে সাম্য। কিন্তু আইনের দৃষ্টিতে সাম্য তো এটা মানবে না। আমি যদি বলি সুপ্রিম কোর্টে যে আমিও মানুষ, 3 বছরের বাচ্চাও মানুষ, তাহলে সবার ট্রেনের ভাড়া সমান করতে হবে। কিন্তু যদি এটা ফলো করা হতো তাহলে সুপ্রিম কোর্ট বিচার রায় দিয়ে দিত হ্যাঁ সবাইকে সমান ভাড়া দিতে হবে। কিন্তু না, এখানে বলেছে আইনের দ্বারা সমান সংরক্ষণ। ওই যে সমান সংরক্ষণ বলতে 3 বছরের নিচু যত যা শিশু আছে সবাইকে সংরক্ষণ করেছে, এমন নয় যে ওখানে আবার পার্টিশন করতে কখনোই পারবে না কিন্তু। ঠিক আছে, তাই জন্য আমাদের দেশ জনকল্যাণকার হওয়ার জন্য, কারণ সমাজটাকে একটা ব্যালেন্স দেওয়ার জন্যই কিন্তু আমাদের আইনের দ্বারা সমান সংরক্ষণকেই ফলো করে বেশি জায়গায়। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম কি সাম্যের অধিকার ধারা কত 14, এখান থেকে দেখলাম সাম্যের অধিকারে দুটো অধিকারের কথা বলা হচ্ছে, বা দুরকম সাম্যের কথা বলা হচ্ছে। সেটা কি? আইনের দেশে সাম্য আর আইনের দ্বারা সমান সংরক্ষণ। ব্যাস এটুকু করতে হবে। কার মতবাদ? এবিডিসি। কোন দেশের নাগরিক? ব্রিটেনের নাগরিক। ঠিক আছে, চলো এখন আমরা আলোচনা করব ধারা 14 শেষ, এবার ধারা 15 সরি ধারা 15। ধারা 15 কি বলছে? যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান হিসাবে সবাই সমান, এখানে কোনো ভেদভাব করা যাবে না। কি কি বিষয়ে? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান, এই হিসাবে কখনো ভেদভাব বা বৈষম্য দেখানো যাবে না। জাতিগত দিক থেকে বিভিন্ন রকম, যে মনে করো আমরা বাঙালি জাতি, আমরা মনে করো হিন্দু জাতি, এইসব নিয়ে ধর্ম নিয়ে কখনো ভেদভাব করা যাবে না। বর্ণ, হিন্দু ধর্মের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কাস্টিং সিস্টেম রয়েছে, এই বর্ণ বিভেদ করা যাবে না। মনে করো এই যে লিঙ্গভেদ, যে মহিলা পুরুষ ট্রান্সজেন্ডার, তাদের মধ্যে কোনো ভেদভাব করা যাবে না। জন্মস্থান নিয়ে ঝামেলা হতে থাকে, যে মনে করো আমাদের কলকাতার বুকে সে মনে করো বিহারের কেউ থাকে, তাহলে বিহার ওই তুই বিহারি, এইগুলো বলা যাবে না কিন্তু। মানে আমাদের ভারত দেশের মধ্যে সবার প্রায়োরিটি সেম। একজন কলকাতার বাসিন্দা আর একজন গ্রামের বাসিন্দা, এই গ্রাম থেকে কেন এসেছিস, এসব কোনো কথা বলা যাবে না। তার মানে এই জন্য বলা হচ্ছে কি, যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান হিসাবে সবাই কি সমান। ঠিক আছে, এটা গেল 15। একদম এভাবেই কিন্তু পড়তে হবে। ধারা 16 তো খুবই ইম্পর্টেন্ট চাকরির জন্য, এখানেও চাকরির জন্যই কথা বলা আছে। চাকরির ক্ষেত্রে কি সমান অধিকার, সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার।
বলো সরকারি চাকরিতে সমান অধিকার আছে না? এই নিয়ে তো অনেকের মধ্যেই মনে করো কনফিউশন, যে কেন এটা হচ্ছে। এখানে বলা হচ্ছে চাকরিতে সমান অধিকার, সবাই যেন সব সমান অধিকার পায়। হ্যাঁ, সেই অধিকারটা পাচ্ছে কোনটুকু? আমাদের এইটুকু বুঝতে হবে যে সরকারি চাকরিতে একটা ফর্ম ফিল আপ যখন শুরু হচ্ছে তখন কিন্তু সবাইকে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। নোটিফিকেশন যখন জারি হচ্ছে না, তখন সবাইকে ফর্ম ফিল আপের জন্য আহ্বান করা হচ্ছে। কেউ কখনো বঞ্চিত হচ্ছে না যে তুই করতে পারবি না, তুই করতে পারবি না। কিন্তু হ্যাঁ, কোথায় আছে চাকরি ফর্ম ফিল আপে কোনো সমস্যা নেই, সবাইকে কিন্তু আহ্বান করছে। কিন্তু আমাদের দেশ, একটু আগে বলেছি, জনকল্যাণকর দেশ। যারা সমাজের নিচু স্তরে রয়েছে তাদেরকে পুশব্যাক করতে হবে, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা চাকরির ক্ষেত্রেও কেন আলাদা হবে? আর যারা মেইন কথা, এই যে সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার, এই সমান অধিকার যখনই প্রবলেম, কোথায় সমান অধিকার দিচ্ছে না মানে আমাদের কি রিজার্ভেশন সিস্টেম। তো রিজার্ভেশন যারা পাচ্ছে না তারা সারা জীবন ধরে তারা বিরোধিতা করবে, আর যারা পাচ্ছে তারা হাসি মুখে গ্রহণ করবে। আর পাচ্ছে না, যারা পাচ্ছে না তাদের তো ক্ষিপ্ত অবস্থা। ক্ষিপ্ত অবস্থা করে কোনো লাভ নেই। কারণ এই যে রিজার্ভেশন সিস্টেম, আমাদের দেশটা জনকল্যাণকর দেশ, এটাকে কিন্তু ব্যালেন্সড করতেই হবে। তার জন্য কিন্তু এই কাস্টিং সিস্টেম রয়েছে সরকারি চাকরিতে, ঠিক আছে? কারণ পেছনে যদি আমরা ইতিহাস ঘেটে দেখি, যারা ইতিহাস বোঝে তারা কিন্তু এই সব বিষয় নিয়ে কখনোই কিন্তু দাঙ্গা হাঙ্গামা করবে না, কেননা তারা ইতিহাস জানে। কারণ একটা সময় দেখা গেছে বর্তমান যারা মনে করো চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছে, তারা একটা সময় বঞ্চিত হয়েছে, যুগের পর যুগ বঞ্চিত হয়েছে। সমাজের যারা ব্রাহ্মণ গোত্রীয়, যারা উচ্চবর্গীয় লোকজন, তারা কিন্তু সমাজের 100% মনে করো রিজার্ভেশন গ্রহণ করেছে। আর এখন একটু ওদেরকে শুধু পুশব্যাক দিয়ে সমাজের মূল স্রোতে আনতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে এটা এখন মোটামুটি যা আছে আমাদের দেশে, যে অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে যেন রিজার্ভেশন সিস্টেমটা হয়, এখানে যেন ছাঁটাই করা হয়, ঠিক আছে? সবকিছু যেন সিস্টেম ওয়াইজ চলে, তার জন্য একটা ব্যবস্থা করা উচিত। কিন্তু রিজার্ভেশন সিস্টেমটা কিন্তু কখনোই কোনো মানে অনৈতিক ব্যাপার নয়। আর অনৈতিক যদি হতো না, আমাদের দেশের ন্যায়মূর্তি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমাদের এই সংবিধানের রক্ষাকর্তা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ওইখানকার প্রধান বিচারপতি তথা বিচারপতিগণ যখনই দেখবে যে না এটা আমাদের দেশের জন্য না, তাহলে ওটা তখনই কাটা যাবে। আমরা কোথায়, আমরা কেন আমরা পাচ্ছি না, তাই জন্য আমরা কি করব, একটু কথাবার্তা বলবো, তাছাড়া তো আর কিছুই না, ঠিক আছে? কিন্তু এটুকু বিশ্বাস রাখো যে যখনই আমাদের দেশে দরকার নেই মানে সুপ্রিম কোর্ট নিজে হস্তক্ষেপ করবে আর সেটা অ্যাবলিশ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ধারা 17। এই ধারা 17তে কি আছে? ধারা 17 আছে অস্পৃশ্যতা দূরীকরণ। একটা কথা বোঝো, এখানে বর্ণভেদে, এখানে সরকারি চাকরিতে সমান অধিকার, সেখানে ডিসক্রিমিনেশন আছে। এখানে বলেছে 17 নম্বর ধারায় বলছে কি অস্পৃশ্যতা দূরীকরণ। তাহলে এই যে এইগুলো কেন করেছে, এইগুলো যখন সংবিধান প্রণেতা বা সংবিধান যখন লিখছিল তখন এই সব বিষয়কে কেন গুরুত্ব দিয়েছে? তাও মৌলিক অধিকারের মতো একটা স্পর্শকাতর জায়গায় কিন্তু এগুলোকে রাখা হয়েছে। কেন? কারণ হ্যাঁ, এই যে অস্পৃশ্যতা দূরীকরণ, যারা নিচু জাতির লোকজন না, তারা বঞ্চিত একসময় হয়েছে। ছোঁয়াছুত, যা 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 ছবি না, আমাদের রাস্তা দিয়ে ব্যবহার করবি না, আমাদের বড় বড় মন্দির ব্যবহার করবি না। তো এই সব হয়েছে, তার জন্যই কিন্তু আমাদের সমতা বজায় রাখার জন্য এই অস্পৃশ্য দূরীকরণ দরকার, এগুলো দরকার। আমাদের দেশ বা এখন তো শিক্ষিতের হার বাড়ছে, যদি ইতিহাস ঘুটে দেখা যায় তাহলে কেরলে একটা আইন ছিল, মূলাকরম একটা আইন, যেখানে দলিত বর্গের মহিলাদের স্তন ট্যাক্স দিতে হতো। তাহলে এতটা নৃশংস ছিল, কিন্তু এখন তো কেউ ইতিহাস জানে না। হ্যাঁ, এটা কেন, ওটা কেন, ওটা কেন হতে এখন দিতে হবে, কারণ তারা একসময় বঞ্চিত হয়েছে। তাদেরকে সমাজের মূল স্রোতে যদি আনতে পারি, আমাদের দেশ কি করে উন্নত হবে? আমরা তো দেশপ্রেমী, তাহলে দেশপ্রেমী যদি হতে হয়, দেশকে সামগ্রিকভাবে উন্নয়ন দরকার, আর তার জন্য এইসব সিস্টেম অবশ্যই দরকার। ইভেন এই অস্পৃশ্য দূরীকরণ শুধু করণ বলেই থেমে নেই। 1995 সালে একটা অধিনিয়ম আনা হয়েছে, অস্পৃশ্যতা যে করবে দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা নিয়ম অনুসারে আইন আনা হয়েছে। এই আইনে বলা হয়েছে কি, অস্পৃশ্যতা দণ্ডনীয় অপরাধ, অস্পৃশ্যতা ছোঁয়াছুত করা যাবে না, ঠিক আছে? তো এইবার দেখবো কি ধারা 18। আর 18 ধারা মানে কি, আমাদের যে সাম্যের অধিকার বলেছিলাম, সেই সাম্যের অধিকার 14 থেকে 18, এই 18 হচ্ছে সাম্যের অধিকারের মধ্যে লাস্ট। তাহলে এই যে 18 নম্বর ধারায় কি রয়েছে, এই 18 নম্বর ধারায় রয়েছে যে পদবি বা খেতাব বর্জন। পদবি বা খেতাব বর্জন,
পদবি বা খেতাব বর্জন। আচ্ছা হ্যাঁ, এখানে বলা হয়েছে যে সামরিক এবং শিক্ষা ক্ষেত্রে, লিখে নেও যে সামরিক এবং শিক্ষা ক্ষেত্রে যেসব পদবি, সেই সব পদবিগুলো শুধুমাত্র গ্রহণ করা যাবে, বাদ বাকি মহারাজা, রায় বাহাদুর, সুলতান, এইসব মনে করো আলমগীর, এইসব কোনো উপাধি রাখা যাবে না। তাই জন্য এই 18 নম্বর ধারায় বলা হয়েছে কি পদবি এবং খেতাব বর্জন। কিন্তু সামরিক এবং শিক্ষা বিষয়, সামরিক সামরিক এবং শিক্ষা ক্ষেত্রে যে অর্জন করা কোনো একটা মনে করো যে পদবি, সেই পদবি আর ডিগ্রি সেগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, ইভেন যেটা রাষ্ট্র মানে আমাদের রাষ্ট্র বা বিভিন্ন অবদানমূলক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন রকম পুরস্কার দিয়ে থাকে, এই পুরস্কার গুলোও কিন্তু আমরা গ্রহণ করতে পারি, কিন্তু সেটা সারনেম হিসেবে কখনো ব্যবহার করতে পারবো না, যে ভারত রত্ন অমুক অমুক, কখনোই বলা যাবে না কিন্তু। ঠিক আছে, যখনই ভারত রত্ন তার টাইটেল হিসেবে রাখবে, তখনই কিন্তু ভারত রত্ন কেড়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো আমাদের এইটুকু বুঝতে হবে যে 18 নম্বর ধারায় বলা আছে কি পদবি বা খেতাব। এইবার আসি যে সাম্যের অধিকার ধারা 14 থেকে 18 কেন সাম্যের অধিকার এতগুলো ভাগ মানে একটা ভাগের মধ্যে রেখেছে কেন? কারণ এই যে ধারা 14, ধারা 15, ধারা 16, ধারা 17, ধারা 18 প্রত্যেকেই কিন্তু সাম্যের অধিকারের কথাই বলা হচ্ছে। এখানে বলছে সাম্যের অধিকার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান, মানে এখানেও সমতা, সরকারি চাকরিতে সাম্য, এখানে অস্পৃশ্যতা দূরীকরণ, ছুয়াছুত করা যাবে না, সবাইকে সমভাবে দেখো। এখানে বলেছে কি পদবি বা খেতাব বর্জন, এখানেও সবাই সমান, সেটাই আলোচনা করা হয়েছে। তাই জন্য ধারা 14 থেকে 18 একই ক্যাটাগরির ধারা, তাই জন্য এটাকে সাম্যের অধিকারের মধ্যে ধারা 14 আর 18 বলে আখ্যা দেওয়া হয়েছে। বোঝা গেল এটুকু? তো আজকের মতো এটুকুই আমরা। আর এরপরে কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের ভালো লাগলে কমেন্ট না করলে আমি নেক্সট ভিডিও আনবো না। আমি চাই 100 কমেন্ট, কারণ তোমাদের জন্য কিন্তু তোমাদের ফিডব্যাক আমি চাই, যে তোমাদের ভালো লাগছে কি না লাগছে, এই ফিডব্যাকের জন্যই কিন্তু আমি পরবর্তী ভিডিও আনবো। তা কম করে 100 যদি কমেন্ট হয় তাহলে আমি ইউটিউবে নেক্সট ভিডিও এর পরবর্তী পার্ট আনবো। ঠিক আছে, মৌলিক অধিকারের মধ্যে আমরা পেয়েছি কি সাম্যের অধিকার, এর পরবর্তী পার্টগুলো আমি ইউটিউবে আনবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।